গল্পের শুরুতে দেখানো হয় এই লোকটিকে, যার নাম হচ্ছে হামদান। কোনো এক রহস্যময় ডাইনি আজ তার বাড়িতে হামলা করেছেন। হামদান সে রহস্যময় ডাইনির থেকে বাঁচার জন্য এদিক সেদিক হয়ে পাশের জানালাটি দিয়ে ঝাঁপ দিয়ে দেন। হামদানের বাইরে এসেও যেন শান্তি নেই, কারণ সেখানে কোথা থেকে যেন কিছু মুখোশধারী লোক এসে হামদানকে ছুরি দ্বারা আঘাত করেন। হামদান কোনো রকমভাবে তাদের থেকে পালিয়ে এসে রুমের দরজাটি লাগিয়ে ফেলেন। বোঝাই যাচ্ছিল আজ হামদানের শেষ রাত, কারণ বাইরে ছিল মুখোশধারী লোকগুলো আর বাড়ির ভিতরে সে পৈশাচিক ডাইনি। এরপর দেখা যায় বাহির থেকে সে মুখোশধারী লোকগুলো দরজা ধাক্কাচ্ছে, আর দরজাটি শক্ত করে ধরে রেখেছেন হামদান। তারপর দেখা যায় সে ডাইনিটি হামদানের পা ধরে অন্ধকারে টেনে নিয়ে যায়। পরদিন রাতের বেলা হামদানের ছেলে মেয়ে বাড়িতে এসেছেন। তাদের সাথে পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে রাক্কা ও তার ছোট বোনের নাম হচ্ছে নয়া। নয়া প্রথমত দেখে রুমগুলো অগোছালো হয়ে রয়েছে এবং তার চোখ নিচে পড়তেই দেখে ফ্লোরে রক্তের ছাপ লেগে রয়েছে। নয়া বুঝতে পারে তাদের বাড়িতে কিছু একটা হচ্ছে। তারপর নয়া তার বাবা হামদানকে খুঁজতে তার রুমে আসেন। এরপর নয়া দেখে তার বাবা কাঁথা দিয়ে ঘুমিয়ে রয়েছেন। নয়া তার বাবার রুমের জানালাটি খোলা দেখতে পেলে জানালাটি বন্ধ করতে আসে। জানালাটি বন্ধ করে হামদানের দিক ফিরতেই দেখতে পায় যে তার বাবা হামদান কাঁথা মুড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন। নয়া অবশ্য ভয় না পেয়ে কাঁথা সরাতেই দেখে সেখানে কিছুই নেই। বাড়ির পরিবেশ আর হামদানের উধাও হয়ে যাওয়াতে রীতিমতো নয়া ভয় পেয়ে যাচ্ছে। এর পরপর রাক্কা ও নয়া তার বাবা হামদানের চিৎকার চেঁচামেচি শুনতে পান। তখন তাদের বাড়িটা কেমন যেন গম্ভীর হয়ে ওঠে, সাথে রুমের লাইটগুলো কাঁপতে থাকে। বাবার চিৎকার যেখান থেকে আসছিল তারা সেখানে এসে দেখতে পান হামদান সেজদা অবস্থায় রয়েছে। এরপর দেখা যায় হামদান ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে। তাদের বাবার এই ভয়ঙ্কর মুখ দেখে হামদানের ছেলে মেয়ে ভয় পেয়ে চিৎকার করতে থাকেন। হামদান এভাবে কিছুক্ষণ গর্জন করে বমি করতে থাকেন। দেখা যায় রক্তের সাথে তার নাড়ি ভুঁড়ি চলে এসেছে ও তিনি বমি করার পরপরই সেখানেই মারা যান এবং হাতে কিছু একটা রেখে যান তার ছেলে মেয়েদের জন্য। আজ রাতেই হামদানকে কবর দেওয়া হবে, তাই বাড়িতে প্রতিবেশীরা ও হুজুর এসেছেন। হুজুর দেখেন হামদান তার মুখ খুলে হা করে রয়েছে। তিনি প্রথম চেষ্টা করেন মুখ বন্ধ করার, কিন্তু তখন হামদানের মুখ শক্ত হয়েছিল। তাই হুজুর সূরা পড়ে আবার তার মুখ বন্ধ করতে চাইলে এবার অবশ্য তার মুখ বন্ধ হয়ে যায়। তখন পাশে থাকা প্রতিবেশীরা বলাবলি করছিল যে হামদান শয়তানের উপাসনাকারী, যার ফলে মৃত্যুর পরে তার এই দশা হয়েছে। এরপর রাক্কা বাবাকে শেষ গোসল দেওয়ার সময় হঠাৎ হামদানের চোখ খুলে যায়, যেটা দেখে রীতিমতো রাক্কা ভয় পেয়ে উঠেছে। তখন হুজুর সেখানে এসে সাথে সাথে আবার সূরা পরে হামদানের চোখ বন্ধ করে দেন। এরপর কাফনের কাপড় পরিয়ে প্রস্তুত করা হয় হামদানকে, কিন্তু সেদিন রাতে তাকে কবর দিতে পারেনি, কারণ সে রাতেই পড়ছিল মুষলধারে বৃষ্টি। তাই আজ হামদানকে কবর দিতে পারেননি। প্রতিবেশীরাও এক এক করে চলে যায় বাড়ি থেকে, আর বাবার লাশের সাথে পুরো বাড়িতে একা হয়ে পড়েন নয়া ও রাক্কা। এরপর রাক্কা সে তার বাবার রুমে এসেছেন বাবার মৃত্যুর রহস্যের উদ্ঘাটন করতে। রাক্কা একটু খোঁজাখুঁজির পর একটি ছবি দেখতে পান, যেখানে তার বাবার পাশে আরও 3 জন লোক ছিলেন। এরপর হঠাৎ একটি হাত এসে রাক্কার মুখে ধরলে সে ভয় পেয়ে নিচে পড়ে যায়। রাক্কা আবার সে ছবিটিকে দেখার সময় ছবিটির পাশেই একটা কবজ দেখতে পান, আর তার পাশেই একটা ঠিকানা লেখা ছিল। এরপর নয়াকে দেখানো হয়। সে খুলে থাকা জানালাটি দেওয়ার সময় জানালার গ্লাসে দেখতে পায়
তার বাবা হামদান দাঁড়িয়ে রয়েছে। নয়া ভয় পেয়ে সাথে সাথে পিছু ফিরতেই দেখে তার বাবা হামদানের লাশটি শুয়ে রয়েছে। আর হঠাৎ করে সে রহস্যময় ডাইনি উপর থেকে ঝাঁপিয়ে পড়ে নয়নার উপর। নয়নার চিৎকার শুনে সেখানে ছুটে আসে রাক্কা। রাক্কা নয়নাকে স্বাভাবিক করে হামদানের লাশের দিক ফিরে দেখে সেই ডাইনি তার বাবার লাশকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর তারা দুজন বাবার লাশের কাছে আসার আগেই সে ডাইনি তাদের বাবার অর্ধ খাওয়া লাশকে নিয়ে উধাও হয়ে যায়। তখন নয়া বলছে পুলিশকে ডেকে এসব কিছু জানানোর জন্য। আর রাক্কা বলে পুলিশ আত্মাকে বিশ্বাস করবেন না, উল্টো আমাদের ফাঁসিয়ে দিবে, তাই এটা করা যাবে না। এরপর রাক্কা বাবার রুমে পাওয়া ছবি, কাগজ ও কবজটি দেখিয়ে বলে তারা এইগুলো দিয়ে সন্ধান করে তাদের বাবা হামদানের লাশকে ফিরিয়ে আনবেন। সে কাগজটিতে তারা একটি ঠিকানা পায়, তাই রাক্কা আর নয়া সেখানে যাবার সিদ্ধান্ত নেন এবং সেই ঠিকানায় গিয়ে তারা ছবিতে থাকা লোকগুলো সম্পর্কে জানতে চাইবে। এখানে তারা এই বিদ্যার নাম জানতে পেরেছে, যার নাম হচ্ছে রাজিমা। তারা তাদের বাবার লাশকে ফিরিয়ে আনতে হবে এবং হামদানকে কবর দেওয়াই যেন এখন তাদের আসল লক্ষ্য। তারা কি সে ঠিকানা থেকে বাবার লাশকে ফিরিয়ে আনতে পারবে, নাকি তারাই ফেসে যাবে? এরপর সকাল হতেই বেরিয়ে পড়েন ঠিকানায় পাওয়া সে রাঙ্গু গ্রামের উদ্দেশ্যে। গ্রামটি মোটেও কোনো স্বাভাবিক গ্রাম নন, এর মধ্যে গ্রামটির সংস্কৃতিও বেশ ভিন্ন। তারা 111 কিলোমিটার পথ অতিক্রম করে রাঙ্গু গ্রামে আসেন। গ্রামের চারপাশটা দেখেই বোঝা যাচ্ছিল এই গ্রামে জনবসতি কম ও এখানে কোনো প্রকার ইন্টারনেট নেই। এরপর নয়া দেখতে পান একটি ছেলে রাস্তা ধরে হাঁটছে। তারপর নয়া যায় তার থেকে সাহায্য চাওয়ার জন্য, কিন্তু সে ছেলেটি নয়াকে দেখে পালিয়ে যায়। এই ছেলেটি গল্পের অনেকটা ভূমিকা রেখেছেন, তার নাম হচ্ছে সুগেং। তারপর রাক্কা আর নয়া কিছুটা দূরে এসে এই মেয়েটিকে দেখতে পায়, যার নাম হচ্ছে আয়ু। রাক্কা আর নয়া আয়ুকে জিজ্ঞাসা করে এখানে রাজিমা নামের কাউকে চিনে কি না। আয়ু মুচকি এসে জানায় সে রাজিমাকে চিনে। নয়া আয়ুকে বলে সেজন্য তাদেরকে রাজিমার বাড়িতে নিয়ে যায়। আয়ু তাদের রাজিমার বাড়িতে নিয়ে যাওয়ার সময় ক্লান্ত থাকা নয়া পিছিয়ে পড়েন। নয়া হঠাৎ পাশের ঝোপ থেকে শব্দ পেয়ে পিছনের দিক তাকায়। পিছনে কিছু না দেখতে পেয়ে যখন নয়া সামনে তাকায়, দেখতে পায় তার সামনে ভয়ঙ্কর একটি মহিলা দাঁড়িয়ে রয়েছে। তিনি তখন নয়াকে তার থুতু লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর নয়া ভয় পেয়ে চেঁচিয়ে উঠলে সেখানে রাক্কা আর আয়ু আসে। আয়ু তখন রহস্যের সাথে জানায় এই মহিলাটি হচ্ছে পাগল এবং তার থেকে দূরে থাকা ভালো। দেখা যায় আয়ুর মৃত্যু হাসিতে যেন কোনো রহস্য বাস করছিল তখন। তারপর আয়ু রাজিমার বাড়িটি তাদের দেখিয়ে সেখান থেকে চলে যায়। এই আয়ু কিন্তু রাজিমার বাড়িতেই কাজ করেন এবং আয়ু রাজিমার বাড়িতে কি কাজ করেন তা পরেই জানতে পারবেন। রাক্কা বাহির থেকে রাজিমাকে ডাকলে তিনি দরজা খোলেন। এরপর রাক্কা তার বাবার সাথে থাকা লোকগুলো কারা জানতে চায় রাজিমার কাছে। রাজিমা তখন তাদের ভিতরে এসে কথা বলতে বলেন। তারা ভিতরে আসার পর রাজিমা তাদের বিশেষ এক ধরনের চা দিয়ে বলেন হামদান হচ্ছে আমার ছেলে, কিন্তু সে আমার কাছে অনেক আগেই মারা গিয়েছে, কারণ সে আমার কথা শুনেনি। তারপর নয়া রাজিমাকে দাদি বলে উঠলে রাজিমা তাকে নিষেধ করেন তাকে যেন দাদি না ডাকেন। এরপর রাক্কা আর নয়া জানান তাদের বাবা হামদান মারা গিয়েছে ও বাবার লাশটি কোনো এক শয়তান নিয়ে গিয়েছে। রাজিমা ছেলের মৃত্যুর কথা শুনে তিনি একটু অনুতপ্ত হননি। রাজিমা তখন বলে 3 দিন পর এখানে একটা নতি নামের উৎসব হবে এবং সে উৎসবের পর সেখানে একজন বিশেষ লোক আসবেন, তার কাছ থেকে তোমাদের বাবার খোঁজ পেয়ে যাবে। আর এই 3 দিন চাইলে তোমরা এখানে থেকে যেতে পারো। কিছু না ভেবেই তারা রাজিমার কথায় রাজি হয়ে যায়। এরপর রাজিমা তাদেরকে থাকার জন্য রুম দেন।
রাজিমা চলে গেলে রাক্কা নয়ার কাছে সে কবচটি রেখে সেখান থেকে চলে যায়। আর নয়া ক্লান্ত শরীর নিয়ে বিছানায় চোখ লাগাতেই সে নিজেকে কাফনের কাপড়ের সাথে আবিষ্কার করেন। আর তার পায়ের কাছে সে ভয়ঙ্কর ডাইনিকে দেখতে পান। সে ডাইনিটি আস্তে আস্তে এগিয়ে আসে নয়নার মুখের কাছে এবং ডাইনিটি তার জিভ দিয়ে নয়নার মুখে লালা লাগিয়ে দিতেই নয়ার ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে এটা তার দুঃস্বপ্ন ছিল। নয়া এমন স্বপ্ন দেখে ভয় পেয়ে রাক্কার দেওয়া কবচটি পরে নেয় এবং সে আবার বিছানায় ঘুমাতে গেলে নিজেকে আবিষ্কার করেন একটা নির্জন গুহাতে। নয়া ভয় পেয়ে উঠে বসার পর সে তার বাবার ডাক শুনতে পান। নয়া তার বাবার ডাকের সাড়া দিয়ে সামনের দিক যাচ্ছে। এমনিতেই রাতের বেলা, আবার তার ভিতরে নয়া একটি গুহার ভিতরে। নয়া অন্ধকারে কিছু একটার সাথে হুচুট খেয়ে পড়ে যায়। এরপর নয়া হুচুট খাওয়া বস্তুটি হাতে নিয়ে দেখে এটা কোনো বস্তুই নয়, এটা হচ্ছে মানুষের মাথার খুলি। এরপর নয়া জুড়ে এক চিৎকার দিতেই সবকিছু অন্ধকার হয়ে যায়। সকাল হলে দেখা যায় নয়া বাহিরে ঘুমিয়ে রয়েছে এবং রাক্কা এসে তাকে ঘুম থেকে জাগায়। নয়া বুঝতে পারে না সে বাহিরে কিভাবে আসলো। নয়া তখন রাক্কাকে বলতে থাকে একটি গুহা থেকে বাবার চিৎকার বারবার ভেসে আসছিল। তখন রাক্কা বলে এইগুলো তোমার দুঃস্বপ্ন। কিন্তু নয়া বলে না, এটা আমার দুঃস্বপ্ন হতে পারে না। এরপর নয়া তার পাটিকে দেখিয়ে বলে আমি গুহাতে হুচুট খেয়ে পড়েছিলাম, এটাই তার চিহ্ন। রাক্কা তো তখন হতভম্ব হয়ে পড়েন। দেখা যায় রাজিমা মাংস রান্না করছে, তবে কিসের মাংস রান্না করছে একটু পরেই জানা যাবে। রান্না শেষ করে রাজিমা তাদের খাওয়াতে বসান। তিনি যখন রাক্কার প্লেটে মাংস দিবে তখন রাক্কা জানে সে মাংস খায় না এবং নয়াকে দেখা যায় সে তৃপ্তির সাথে মাংস খাচ্ছে। সেদিন বিকালে রাক্কা আর নয়া বেরিয়ে পড়ে স্বপ্নে দেখা সে গুহাটি খুঁজতে। এরপর তারা সুগেং নামের সে ছেলেটিকে দেখতে পায়। তখন নয়া তাকে জিজ্ঞাসা করে এই গ্রামে কোনো গুহা রয়েছে কি না। প্রথমত সে কথা বলতে চাচ্ছিল না, পরে অবশ্য নয়নার জোরাজুরিতে বলে আপনারা কি নথি গুহাতে যেতে চাচ্ছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আপনারা শীঘ্রই এই গ্রাম ছেড়ে চলে যান। এই বলেই সুগেং সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর তাদের মধ্যে কথা কাটাকাটি হলে দুজন রাগ করে দুদিক ফিরে থাকেন। এরপর নয়া তার ভাইয়ের চিৎকার শুনতে পেয়ে পিছনে তাকাতে কাউকেই দেখতে পায় না, আর রাক্কা তার বোনের চিৎকার শুনতে পেয়ে পিছনে ফিরে দেখতে পায় সে গুহাকে। রাক্কা তার বোনকে খুঁজতে গুহার ভিতরে চলে আসেন এবং সেখানে থাকা একটি মশালে আগুন জ্বালিয়ে সামনে আসতেই দেখে কাফনের কাপড় দিয়ে ঘুরে রাখা হয়েছে একটি নবজাত শিশুর মাথাকে। সাথে সাথে কেউ যেন হেসে উঠেছে গুহার চারপাশ থেকে। তারপর রাক্কা ঘাড় ঘুরাতে দেখে সে ডাইনিকে। আচমকা সে ডাইনি রাক্কার দিক ছুটে আসলে তখন রাক্কার জোরে চিৎকার শোনা যায়। সিনটা নয়নার কাছে চলে আসে। সে তার ভাইকে খুঁজতে খুঁজতে আয়ুর বাড়ির কাছে চলে আসেন। সে আয়ুর থেকে সাহায্য নিতে তার বাড়িতে গিয়ে দেখে আয়ু মাংস কাটছে। এরপর নয়া ভালো করে লক্ষ্য করে দেখেন আয়ু কোনো মাংসই কাটছে না, সে একটি নবজাত শিশুকে টুকরো টুকরো করছে। নয়া এই দৃশ্য দেখে ভয় পেয়ে লুকিয়ে পড়েন এবং সাথে সাথে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। দেখা যায় মাগরিবের আজানের পর নয়া দৌড়ে যাবার পথে হঠাৎ করে তার চোখের সামনে চলে আসে সে ভয়ঙ্কর মহিলাটি। এই মহিলাটির নাম হচ্ছে মায়া। মায়া তখন বলছে এখান থেকে পালিয়ে যাও, কিন্তু নয়া ভয় পেয়ে মায়াকে ধাক্কা দিয়ে ফেলে আসতেই সে একটি গর্তে পড়ে যায়। নয়া উঠার অনেক চেষ্টা করার পরেও উঠতে পারছিল না। হঠাৎ একটি নারকেল তার সামনে এসে পড়ে। নয়া নারকেলটিকে হাতে নিয়ে ঘুরিয়ে দেখে যে সেখানে তার বাবার কাটা মাথা। তার চিৎকার শুনে সেখানে সুগেং এসে নয়াকে গর্ত থেকে উপরে তোলেন। তারপর নয়া বলে
আমি আমার ভাইকে খুঁজে পাচ্ছি না কোথাও। আপনি আমাকে সাহায্য করুন আমার ভাইকে খুঁজে পেতে। এখানে এসে সুগাং অবাক করা একটি বিষয় জানায়। সে জানায় যারা এই গ্রামে হারিয়ে যায় তাদের সবাইকেই রাজিমার বাড়িতে পাওয়া যায়। তারপর সুগেং বলে, এখান থেকে আজ রাতের ভিতরেই চলে যাবেন, এখানে থাকলেই আপনাদের বিপদ ঘটবে। কিছুক্ষণ পর নয়া রাজিমার বাড়িতে চলে আসেন। সে এসে দেখতে পায় তার ভাই মাংস দিয়ে খাবার খাচ্ছে। নয়া রাক্কাকে কখনো মাংস খেতে দেখেনি, কিন্তু আজ রাক্কা তৃপ্তির সাথে মাংস খাচ্ছে, যা দেখে নয়া পুরো থমকে যায়। এরপর মাংস দিয়ে নয়াও খাবার খাওয়া শুরু করেছে। তখন রাজিমার বাড়িতে আসেন আয়ু। আয়ু এসে রাজিমাকে অনেকগুলো মাংস দেয়। এই আয়ুর কাজই ছিল প্রতিদিন রাতের বেলা রাজিমাকে মাংস এনে দেওয়া। তবে রাজিমা যে সে মাংস খায় না, তিনি খায় নবজাত শিশুর মাংস। তখন নয়া বেশ ভালো করেই বুঝতে পারে তারা কিসের মাংস খাচ্ছে। কোনো রকমভাবে নয়া একটি বাহানা দিয়ে রুমে এসে বমি করতে থাকেন। এই গ্রামে আর এক মুহূর্তের জন্য থাকা যাবে না, তাই নয়া তার বাড়িতে যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছে। কিন্তু সে তার ভাইকে খুঁজে না পেয়ে বাইরে এসে দেখতে পান তার ভাই রাক্কা পিছু ফিরে রাজিমার মুরগিগুলো চিবিয়ে খাচ্ছে। নয়া গিয়ে তার ভাইকে ডাক দিলে রাক্কা ভয়ঙ্করভাবে নয়ের দিক তাকিয়ে তার দিক আসছে। দেখা যায় তার চোখ সম্পূর্ণভাবে সাদা হয়ে গিয়েছে। ঠিক তখনই সেখানে মায়া চলে আসে এবং সে এসে রাক্কার মুখে থুতু দিয়ে তাকে অজ্ঞান করে ফেলেন। এবার মায়া ধেয়ে আসছে নয়ার দিক। হঠাৎ পিছন থেকে রাজিমার শব্দ পেয়ে মায়া পালিয়ে যায়। এরপর নয়া আর রাজিমা রাক্কাকে রুমে নিয়ে বসায় এবং রাজিমা তখন জানায় এই গ্রামকে নাকি হামদান অভিশপ্ত করে পালিয়ে গিয়েছেন, সেজন্য সে ডাইনি নাকি তার বাবাকে মেরে ফেলেছে এবং এখনো সে ডাইনি তাদের পিছু পড়ে রয়েছে। তখন রাক্কা বলে, তাহলে আমাদের কি করতে হবে? আর রাজিমা জানায় নথি গুহায় গিয়ে সেখানে একটা উৎসবের সামিল হতে হবে, তাহলেই নাকি সে ডাইনি তাদের পিছু ছেড়ে দিবেন। কিন্তু নয়া রাজিমার কথায় আপত্তি জানিয়ে তার রুম থেকে ব্যাগ নিয়ে চলে আসতেই দেখে তার ভাই রাক্কা সেখানে নেই। নয়া একটু খোঁজাখুঁজি করার পর সে যখন উপরের দিক তাকায়, নয়া দেখতে পায় তার ভাই উপরে। আর হঠাৎ করে রাক্কা নয়ার উপরে পড়ে তার গলা চেপে ধরেন। রাক্কার শরীরে থাকা শয়তান আজ নয়াকে বাঁচতে দিবেন না। তখন নয়া প্রাণপণে চেষ্টা করে রাক্কার থেকে ছোটার, কিন্তু সে ছুটতে পারছিল না। হঠাৎ সেখানে রাজিমা এসে রাক্কার শরীরে কিছু একটা ছিটিয়ে দিতেই রাক্কা আবার জ্ঞান হারিয়ে ফেলে। নয়া এবার বুঝতে পারছে না সে কার কথা শুনবে। সুগেং বলেছিল এখান থেকে চলে যাওয়ার জন্য, আবার মায়াও তাকে কিছু একটার ইঙ্গিত দিচ্ছে, আর রাজিমা বলছে কাল অবধি এখানে থেকে যেতে। এখানে কার উদ্দেশ্যটা কি সেটা পরেই জানা যাবে। সকাল হতেই বেরিয়ে পড়েন সে উৎসবে যাওয়ার জন্য। মানে নয়া রাজিমার দেখানো পথেই চলছে। তারা সবাই সাদা কাপড় পরে সে গুহার দিক যাচ্ছে। একটু পর গুহাতে দেখা যায় সেখানে গ্রামের সবাই উৎসবে এসেছেন, কিন্তু অবাক করা বিষয় ছিল গ্রামের সকলের মুখেই একটা সাদা মুখোশ। এখানেই রাজিমার আসল উদ্দেশ্য প্রকাশ পায়। এটা কোনো উৎসবই নয়, বরং তাদের বলি দেওয়া হবে সে ডাইনির উৎসর্গে। রাজিমার মুখে বলির কথা শুনে সেখান থেকে তারা পালিয়ে যাবার চেষ্টা করেন, কিন্তু গ্রামবাসী তাদেরকে ধরে ফেলেন। সবার মধ্যে থেকে ওনাকে চিনতে পেরেছেন, তিনিই সে মুখোশধারী লোক ছিলেন যিনি কিনা হামদানকে বাইরে ছুরি দ্বারা আঘাত করেছিলেন। মানে এই গ্রামবাসী ও তাদের পূজাকারী ডাইনি তার বাবাকে হত্যা করেছিল এবং সে ছবিটিকেও সেখানে রেখে এসেছিলেন। তারা জানতো হামদানের মৃত্যুর উদ্ঘাটন করতে নয়া আর রাক্কা রাঙ্গু গ্রামে আসবে।
মানে সবকিছু মিলিয়ে এটা একটা তাদের ফাঁদ। এই ডাইনি ও গ্রামবাসী তাদের পরিবারকেই যেন টার্গেট করেছেন। তবে কিসের জন্য টার্গেট করেছেন সেটারও একটু পর খোলাসা হবে। এরপর রাক্কাকে একটি চেয়ারে বেঁধে ফেলা হয় আর নয়াকে একটি কুঁড়ের ঘরে আটকে রাখা হয়, যার বাহিরেই পাহারা বসিয়ে রেখেছিলেন কিছু গ্রামবাসী। নয়া ভিতর থেকে দরজা ধাক্কাচ্ছে দরজা খোলার জন্য। ঠিক তখনই সেখানে চলে আসেন সুগেং। সে পিছনের দিক দিয়ে কুঁড়ের ঘরের কিছুটা অংশ ভেঙে নয়নাকে সেখান থেকে নিয়ে যায়। আর এদিকে গ্রামবাসীও ঘর ভাঙার শব্দ পেয়ে সেখানে এসে দেখেন নয়া নেই। তারপর তারা নয়াকে খুঁজতে থাকে। এদিকে সুগেং নয়াকে নিয়ে একটি গাছের আড়ালে এসে বসেন আর সুগেং নয়াকে বলে নয়া যেন 100 পর্যন্ত গণে এখান থেকে দৌড়ে চলে যায় সামনের দিক। তারপর সে সামনে গেলে একটার পর একটা সাদা কাপড়ে বাঁধা গাছ দেখতে পাবে। আর সে গাছগুলো যখন শেষ হবে তখন সেখানে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পাবে। নয়া যেন সে বাড়িতে উঠেন, তাহলেই নয়া নিরাপদে থাকবে। সুগেং এও বলে দেয় ধরা পড়া যাবে না, ধরা পড়লেই মৃত্যু নিশ্চিত। এরপর দেখা যায় রাক্কাকে। গ্রামবাসী রাক্কাকে বেঁধে সবাই সে ডাইনিকে ডাকছেন। ডাইনিকে ডাকার ধরন ছিল এরকম। এরপর সিনটা আবার এখানে চলে আসে। যে গাছটির আড়ালে সুগেং আর নয়া লুকিয়েছিল সে গাছটির পাশেই গ্রামবাসীদের দল চলে এসেছে। সুগেং সবার নজর কেড়ে দৌড় দিলে তাকে সবাই ধরে ফেলে। তারপর তারা সুগেংকে রাজিমার কাছে নিয়ে যায়, তিনিই নাকি তাকে শাস্তি দিবেন। আর এদিকে নয়া 100 পর্যন্ত গণা শেষ করে সুগেংয়ের কথা মতো সামনের দিক দৌড়ে সে কাপড় বাঁধা গাছগুলোকে লক্ষ্য করে এগিয়ে সে বাড়িতে চলে আসেন, যে বাড়ির কথা সুগেং তাকে বলেছে। এরপর নয়া গিয়ে সে বাড়ির দরজায় আওয়াজ করলে ভিতর থেকে নয়াকে টেনে নিয়ে যায় মায়া। তখন নয়া মায়াকে দেখে ভয় পেতে থাকে। তাই মায়া তখন উত্তর দেন সুগেং আমার ছেলে, এবং মায়া তার স্বামীকে আগুন থেকে বাঁচাতে গিয়ে তার মুখ পুড়ে ফেলেছেন, কিন্তু তারপরেও সে তার স্বামীকে বাঁচাতে পারেনি। এই কথাগুলো শুনে নয়া একটু স্বস্তি পান। তখন নয়া কান্না করে বলছেন এই গ্রামে কি ঘটছে, আর আমার বাবা কি সত্যিই কালো জাদুর সাথে জড়িত ছিল? মায়া তখন তাকে তাদের অতীত সম্পর্কে জানায়। এই গ্রামে রাজিমা নবজাত শিশুদের বলি দিয়ে থাকেন, আর সে বলি দেওয়া শিশুকে খেতে আসেন সে ডাইনি। রাজিমা পুরো গ্রামের মানুষকে তার নিয়ন্ত্রণে রেখেছেন, তাই পুরো গ্রামবাসী রাজিমার গোলাম হয়ে থাকেন। সেদিন রাতের বেলা হামদান রাক্কা আর নয়াকে নিয়ে মায়ের বাড়িতে উঠেছেন। এখানে থাকলে আমার শাশুড়ি রাজিমা তিনি আমার ছেলে মেয়েকে বলি দিয়ে দিবে সে ডাইনির কাছে, তাই তিনি মায়ের কাছে সাহায্য চেয়েছিল সেদিন গ্রাম ছাড়ার জন্য। এরপর মায়া একটা রক্ষা কবচ হামদানের হাতে দেয় আর বলে 21 বছর পর্যন্ত এই কবচ তোমাকে রক্ষা করবে। সেদিন 21 বছর শেষ হয়েছিল, তাই রাজিমা সেই ডাইনিকে পাঠিয়ে তোমার বাবাকে হত্যা করেছেন। আর তোমাদের দুজনকে বলি দিতে পারলেই রাজিমা ভয়ঙ্কর শক্তির অধিকারী হবেন। দেখা যায় রাজিমাকে, তিনি তার শক্তি দ্বারা চেষ্টা করছেন রাক্কাকে হত্যা করতে, কিন্তু তার শক্তি রাক্কার শরীরে কাজ করছিল না। তাই রাজিমা তখন বলে নয়াকে নিয়ে আসতে। গ্রামবাসীও নিয়ে আসে, কিন্তু নয়াকে না, তারা নিয়ে এসেছে সুগেংকে। তখন গ্রামবাসী বলে এই ছেলেটি নয়াকে পালাতে সাহায্য করেছেন। রাজিমা এই কথা শুনে তখন তার শরীরে আগুন জ্বালিয়ে দিতে বলে। গ্রামবাসীও তাকে আগুন জ্বালিয়ে পুড়ে ফেলেন। সিনটা আবার মায়ের কাছে চলে আসে। মায়া তখন সে রক্ষা কবচে আরো কিছু পরে দেন এবং বলে এই কবচটি যদি রাজিমার কপালে ঠেকাতে পারো তাহলে এখানেই রাজিমার সব কারসাজি শেষ হয়ে যাবে। এরপর নয়া কবচ নিয়ে বেরিয়ে পড়েন তার ভাইকে বাঁচাতে। নয়া একটু দূর আসতেই দেখেন তার ভাই রাক্কা তার কাছে ছুটে আসছেন। তারপর নয়া তার ভাইকে নিয়ে পালিয়ে যেতে থাকেন, আর তাদেরকে পিছু করতে থাকেন গ্রামবাসী।
দেখা যায় রাক্কা ঘুরে ফিরে সে বাতি গুহাতেই নয়াকে নিয়ে এসেছে। বোঝাই যাচ্ছিল এখানে রাক্কা তার নিয়ন্ত্রণে নেই। রাক্কাকে পুতুল দিয়ে নিয়ন্ত্রণ করছে রাজিমা। নয়াও বুঝতে পারে তার ভাই নিজের কন্ট্রোলে নেই, তাই নয়া পিছু ফিরে পালাতে চাইলে দেখা যায় তার পিছনে পুরো গ্রামবাসী। এরপর নয়াকে মারতে থাকা হয়। তারা কিছুক্ষণ মারার পর এখানে এনে নয়াকে শোয়ায়। এরপর রাজিমা ছুরি দ্বারা নয়াকে আঘাত করেন, কিন্তু সময় বুঝে নয়া সরে গিয়ে সে কবচটি রাজিমার কপালে লাগিয়ে দিতেই রাজিমার মুখ ঝলসে যেতে থাকে। আর পিছনে থাকা গ্রামবাসীরা হাহাকার করে চিৎকার করতে থাকেন। দেখা যায় তখন সেখানে একটা হাঙ্গামার সৃষ্টি হতে তারা সকলেই নিজের হাতে নিজেকে শেষ করে দিচ্ছিল। রাক্কাও সেখানে থাকা পাথরের সাথে মাথায় বারবার আঘাত করছেন। এভাবেই সবাই মারা যাবার পর রাজিমা আসে নয়াকে হত্যা করার জন্য, কিন্তু নয়া রাজিমার মাথার মধ্যে একটি চাপাটি বসিয়ে দেন, যার সাথে সাথেই রাজিমা মারা যায়। এরপর সে গুহা থেকে নয়া রাক্কাকে নিয়ে চলে আসতেই দেখা যায় ডাইনি এসেছে লাশগুলোকে খাওয়ার জন্য। সেদিন সকাল হতেই তারা গাড়ির জন্য অপেক্ষা করছিল। বেশ কিছুক্ষণ পর একটি গাড়ি শহরের দিক যাচ্ছিল। তখন তারা কোনোরকম ভাবে তাদেরকে বলে গাড়িটিতে উঠে পড়েন এবং তারা এই অভিশপ্ত গ্রাম ছেড়ে শহরে চলে যান। এরপর থেকে এই গ্রামে যেই একবার আসে সে আর ফিরে যেতে পারে না, কারণ সে ডাইনি তাকে মেরে ফেলেন। শুরু থেকে এই গ্রামে রাজিমা ডাইনির পূজারী ছিল, যার জন্য তিনি প্রতিদিন নবজাত শিশুর বলি দিতেন। আর তার কারণেই 21 বছর আগে হামদান তার বাচ্চাদের বলি দিতে হবে বিদায় সে তার গ্রাম ছেড়েছিল। 21 বছর পর সে কবচটি নষ্ট হয়ে গেলে তখন রাজিমা ডাইনিকে দিয়ে হামদানকে হত্যা করেন আর ডাইনিকে নয়া ও রাক্কার পিছনে লাগিয়ে দেন। তারপর শেষের দিক দেখা যায় 111 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাক্কা ও নয়া শহরে চলে এসেছেন। আর এর মধ্যে দিয়ে গল্পটির সমাপ্তি ঘটে। আপনারা কেউ সে রাঙ্গু গ্রামের পাশ ধরে যাবেন নাকি?